মিনিমাইজ কর। ঠিক আছে, এবার ওইটাকে তোল। এইটাকে দিয়ে আবার ফুল স্ক্রিন কর। ঠিক আছে, চালিয়ে রাখ। এখানেই থাকবে। ফুল স্ক্রিন হয়ে গেছে তো? ঠিক আছে, থাক। এখানেই থাকবে। থাক। মাঝে মাঝে এসে ফ্যানটা চালিয়ে দে। ফ্যানটা চালিয়ে দে। আমাদের একটু দেখে দিয়ে। কি যে? যে ঠিকঠাক করতে না। এবার চলতে যাবে। আমার চলতে যাবে। তাহলে আজকে যেমন বলেছিলাম ডিফারেন্সিয়েশন করাবো, এখন আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যে ঢুকবো। কি? কি বলছো? দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। আমরা জানি y ইকুয়াল টু fx যদি তোমার হয় dy dx, এটা আমরা লিখতে পারতাম লিমিট h টেন্ডিং টু 0 f of x plus h minus fx by h, এভাবে আমরা লিখতে পারতাম। কোনো একটা পয়েন্টের এগেনস্টে যদি বলে, যদি তোমার বলে dy dx at the point x equal to a, তাহলে এটা ন্যাচারালি তো হয়ে যেত এরকম fa by h, এটাও তোমরা জানো। দু ধরনের অঙ্ক থাকে ফার্স্ট প্রিন্সিপালে। একটা ক্যাটাগরি হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড। ধরো তোমাকে বললো যে y ইকুয়াল টু, হয়তো বললো e টু দি পাওয়ার 5x এর dy dx বার করতে বললো। তাহলে কিরকম হয় ভাবে, এটাকে যদি আমি fx ধরি, তাহলে dy dx তো ন্যাচারালি এরকম হচ্ছে f of x plus h। দেখো f of x plus h, fx যদি e to the power 5x হয় তাহলে f of x plus h কি হবে, এটা মাইনাস fx by h। কেউ কোনোখানটা বুঝতে না পারলে দেনান্দার কোয়ারি করবে। তাহলে দেখো এখান থেকে e to the power 5x কমন যাচ্ছে, কমন গেলে আমি পেয়ে যাচ্ছি এটা। তাহলে আমরা কি করবো, এখানে যেহেতু 5h আছে এখানে 5 দেবো, এখানেও 5 দেবো, কিন্তু তাহলে একটা 5 দিয়ে দিই। এই জায়গাটার উপর বলুন না, এইখানটা না এর পরের স্টেপটা? স্যার আগের স্টেপটা একটু বলুন, মানে এইটা হ্যাঁ এটা। দেখো fx যদি তোমার e টু দি পাওয়ার 5x হয় তাহলে f of x plus h তোমার কি হবে,
এক্স এর জায়গাতে এক্স প্লাস এইচ বসে যাবে। এবার দেখো বুঝলে কিনা? হ্যাঁ ঠিক আছে। তারপরে স্টেপটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার কি আসছে দেখো, এটা তো 1 হয়ে গেছে, এটা e টু দি পাওয়ার 5x করে রয়েছে, তার মানে তোমার রেজাল্ট হয়ে যাচ্ছে 5 ইন্টু e টু দি পাওয়ার 5x। তাহলে dy dx হয়ে গেছে 5 ইন্টু e টু দি পাওয়ার 5x। এটা একটা ক্যাটাগরি, স্ট্রেট ফরওয়ার্ড এটা। এইবার এসো, ধরো এরকম কিছু একটা দিল, স্যার টেস্ট করে তুলবেন? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এসো, ধরো তোমাকে এরকম দিয়েছে y ইকুয়াল টু সাইন অফ রুট এক্স, দিয়ে বললো ডিওয়াই ডিএক্স বার করো। তাহলে ভেবে দেখো, এটাকে যদি তুমি এফএক্স ধরো, তাহলে ডিওয়াই ডিএক্স তুমি কি পাচ্ছ দেখো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা এই স্টেপটা? হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখো এখানে গন্ডগোল করছে কিন্তু এই জায়গাটা। তখন কি করবে, মানে এই জায়গাটার জন্য যত গন্ডগোল তৈরি হচ্ছে এই রুট ওভার এক্স থাকার জন্য, তখন কি করতে হয়, ধরে নেব লেট z ইকুয়াল টু এক্স। এবার আমি ধরবো এক্স এর যদি কোনো একটা ইনক্রিমেন্ট হয় ফর এইচ ইনক্রিমেন্ট of x, x এর বৃদ্ধিটা দেখো h, h এর x এর ইনক্রিমেন্ট কিন্তু h, for h increment of x let a is the increment of z। ধরে নিলাম x এর ইনক্রিমেন্ট h এর জন্য z এর ইনক্রিমেন্ট হচ্ছে k, কারণ এক্স এর বৃদ্ধি হলে তো জেড এরও বৃদ্ধি হবে। তাহলে এইখান থেকে দেখো আমি বলতে পারছি জেড প্লাস কে ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস এইচ। দেখো তো এটা বুঝতে পারলে কিনা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, প্রথম কাজ সবসময় হবে, এটা ধরো 1, এটা ধরো 2, এই দুটো থেকে কে এর ভ্যালুটাকে বার করে নেবে। তাহলে 2 মাইনাস 1 করো, করলে তুমি কে পেয়ে যাচ্ছ। কে দেখো আসছে এটা, যেহেতু রুট আছে তাহলে ওকে ঠিক আছে, কে এর ভ্যালু এটা থাকবে। এইবারে তুমি করো কি, একদম এই পজিশনে ফিরে এসো, লিখে নি ওটাকে আর একবার। একটু ভালো করে ভাবো, এইটার দিকে তাকাও। তাহলে এখান থেকে তো একটা কথা বলতে পারি, এইচ যদি টেন্ডিং টু 0 হয়, এইচ এর জায়গাতে যদি তুমি 0 বসাও, তাহলে দেখো কেটাও কিন্তু 0 হচ্ছে। তাহলে এইচ টেন্ডিং টু 0 হলে কিন্তু কে টেন্ডিং টু 0 লেখা যাচ্ছে এইখান থেকে, এই জায়গাটা থেকে। দেখো তো এটা সবাই বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার তাহলে আমরা করি কি, এই যে রুট ওভার এক্স প্লাস এইচ, এটার জায়গাতে তাহলে আমি জেড প্লাস কে বসিয়ে দিই, এটার জায়গাতে জেড বসিয়ে দিই। যেহেতু এখানে কে দিয়ে এনেছি, এখানে একটা কে আনি,
এই কেটা তো নেই এখানে, কেটাকে ব্যালেন্স করার জন্য এখানে কে দিই, এখানে এইচ দিই। আমরা দেখেছি এইচ টেন্ডিং টু 0 হলে কে টেন্ডিং টু 0, লিমিট কে টেন্ডিং টু 0 লিমিটটাকে চেঞ্জ করে দিই। দেখো সবাই বুঝেছো কিনা এই স্টেপটা? এইবার আমরা করবো কি, এই লিমিটটাকে ইভালুয়েট করবো, আর এখানে কে এর জায়গাতে এইটাকে বসিয়ে দেবো, রুট ওভার এক্স প্লাস এইচ মাইনাস রুট এক্সটাকে বসিয়ে দেবো। তাহলে এটাকে সাইন সি মাইনাস সাইন ডিতে ভাঙি। আর এইখানে কে এর জায়গাতে ভ্যালুটা বসিয়ে দিই। যেহেতু আমি এখানে এইচ দিয়ে এনেছি, তাহলে এখানে লিমিটটা লিখে রাখি, লিমিট এইচ টেন্ডিং টু 0। তাহলে এটা এটা কেটে গেছে, কেটে গেলে কিরকম আসছে দেখো, এখানে আসছে সাইন k/2। এই দুইটাকে কে এর নিচে নামিয়ে আনি, লিমিটটাকে চেঞ্জ করে লিখি লিমিট k/2 টেন্ডিং টু 0। আর এইখানে পড়ে রয়েছে cos 2z প্লাস k/2 লিমিট k টেন্ডিং টু 0। এটাকে রেশনালাইজ করে করতে পারি, বা ইচ্ছে করলে তো এরকম ভাবে করা যায়, x প্লাস h হোল টু দি পাওয়ার হাফ মাইনাস x টু দি পাওয়ার হাফ। নিচে যে এইচটা আছে, নিচের এইচটাকে আমি লিখলাম x প্লাস h মাইনাস x। চিন্তা করো, h টেন্ডিং টু যদি 0 হয়, দুদিকে যদি তুমি x যোগ করো, দুদিকে যদি তুমি x যোগ করো, তাহলে তো লেখাই যায় লিমিট x প্লাস h টেন্ডিং টু x। এর দুদিকে ধরো তুমি x যোগ করেছো, তাহলে x প্লাস h টেন্ডিং টু x তো লেখাই যায়। দেখো তো এই স্টেপটা সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যেই এরকম পেলাম, এইটা তো 1 হয়ে গেছে, এইখানে কে এর জায়গাতে 0 বসিয়ে দাও, তাহলে cos z হয়ে গেছে। এইটা পাবো ওই ফর্মুলাটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। সেটা কি হতো, n a টু দি পাওয়ার n মাইনাস 1, n a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে তোমার এটা কি আসছে, x টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু cos z, z এর জায়গাতে আবার বসিয়ে দাও রুট x, z এর জায়গাতে রুট x বসিয়ে দাও, তাহলে আমি পেয়ে যাচ্ছি হাফ cos root x by x to the power half on a root x, that is হয়ে গেল cos root x by 2 root x। কি হয়ে গেল, এই দুটো ক্যাটাগরি অঙ্ক ফার্স্ট প্রিন্সিপালে থাকতে পারে, একটা ডিরেক্ট, একটা এরকম জেড ধরে দেওয়া। এবার দেখো ফার্স্ট প্রিন্সিপালের এগেইনস্টে তোমাদের কোনো পার্সোনাল প্রবলেম আছে কি না, ভালো করে দেখো, দেখে আমাকে বলো। কারোর কোনো পার্সোনাল প্রবলেম থাকলে ফার্স্ট প্রিন্সিপাল সম্পর্কে আমাকে বলো। স্যার ইনভার্স দিয়ে যে অঙ্ক থাকে ওইটা একটা দেখিয়ে দিন। বলো কিরকম একটা অঙ্ক, আমাকে এক্সাম্পল দাও। সাইন ইনভার্স এক্স। ওকে, হ্যাঁ ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমার আছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x। ইনভার্সের অঙ্কগুলো করার টেকনিক বলি। আচ্ছা, প্রথমে তো ডিভাইড x করো, আমি দেখি তোমাকে কেমন বলছো, তুমি কি মিসাইকে বলছে? দেখো এটা বুঝতে পেরেছো কিনা? মাঝে মনে তখন অন্য বাড়িতে থাকতো, মাঝে মনে তোমাদের সঙ্গে থাকতো।
এবার এসো, ধরো এক্স এর ইনক্রিমেন্ট এইচ হলে ধরো এক্স এর ইনক্রিমেন্ট এইচ হলে ওয়াই এরও তো একটা ইনক্রিমেন্ট হবে, ওয়াই এর ইনক্রিমেন্টটা কে ধরে নিলাম। তাহলে বাবা এইখান থেকে আমরা কি বলতে পারি, ওয়াই প্লাস কে ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। দেখো বলা যাচ্ছে কিনা, সবাই বুঝেছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার এসো, ইনভার্সের সাথে অন্য অঙ্কগুলোর একটা জায়গাতে আমাদের অন্য অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কে টাকে বার করতাম, কে এর ভ্যালু বার করতাম। এই কথাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, কে এর ভ্যালু আমরা বার করতাম। ইনভার্সের ক্ষেত্রে আমরা বার কিন্তু করব এইচ এর ভ্যালু, ইনভার্সের ক্ষেত্রে আমরা বার করব এইচ এর ভ্যালু। ভেবে দেখো, ভেবে দেখো y ইকুয়াল টু যদি তোমার সাইন ইনভার্স x হয়, তাহলে x ইকুয়াল টু সাইন y, আর এখান থেকে x প্লাস h ইকুয়াল টু সাইন অফ y প্লাস k। আমি বলেছি আমি কিন্তু বার করবো h এর ভ্যালু, তাহলে এটাকে যদি আমি 1 দিই, এটাকে যদি আমি 2 দিই, 2 থেকে 1 কে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে দেখো আমরা h এর ভ্যালু কিন্তু পাবো। তাহলে 2 মাইনাস 1 যদি তুমি করো, তাহলে h ইকুয়াল টু আসছে এটা। পেলাম? তাহলে খেয়াল রাখবে একটাই তফাৎ ইনভার্সের সাথে অন্য অঙ্কের ক্ষেত্রে, যেমন আমরা কেটাকে বার করে আনি, এর আগেই যেটা করালাম, এর ক্ষেত্রে কিন্তু আমরা বার করবো এইচ কে। এইবার এই পজিশনে ফিরে এসো, আর একবার লিখি, আরেকটা জিনিস দেখো, এখান থেকে একটা কথা বলা যায়, যদি তোমার h টেন্ডিং টু 0 হয়, দেখো h টাকে যদি 0 করো, তাহলে দেখো k টাও 0 হবে, কারণ k 0 হলে তবেই কিন্তু h 0 হচ্ছে, তাহলে k টেন্ডিং টু কিন্তু 0 হচ্ছে। তাহলে একটা কাজ করো, সাইন ইনভার্স x প্লাস h মানে ছিল y প্লাস k, সাইন ইনভার্স x মানে ছিল y by h limit h tending to 0। এখানে k tending to 0 তুমি লিখতে পারো, দুটো একই কথা, এর পরের স্টেপে লিখছি। এইবার যেটা বলছিলাম, h এর জায়গাতে আমরা এই ভ্যালুটাকে বসাবো, তাহলে k y হলো sin y plus k minus sin y। এবার লিমিট চেঞ্জ করে দাও, লিমিট k tending to 0। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। এইবার তাহলে নিচটাকে sin c মাইনাস sin d তে না চাইলে আমি ভাঙবো, তাহলে sin c মাইনাস sin d তে ভেঙে দাও, c মাইনাস d by 2 তার মানে k by 2 into cos c plus d by 2 তার মানে 2i plus k by 2। তাহলে এবার এই k by 2 এন্ট্রিটা যেটা রয়েছে, এই k by 2 টাকে সাইনের নিচে নামিয়ে নিয়ে চলে এসো, লিমিট চেঞ্জ করো, লিমিট k by 2 টেন্ডিং টু 0, আর এখানেও লিমিট চেঞ্জ করো,
limit k tending to 0 cos of 2i plus k by 2. তাহলে দেখো এটা তোমার 1 হয়ে গেছে আর এখানে k এর জায়গাতে 0 বসালে cos y আসছে। কিন্তু রেজাল্ট তো তোমাকে x দিয়ে রাখতে হবে, dy dx বার করতে বলেছে, রেজাল্ট তোমাকে x দিয়ে রাখতে হবে। তাহলে লজিক্যালি ভাবো তোমার ছিল y ইকুয়াল টু sin ইনভার্স x, ছিলটা মনে হয় কি বলছিলাম তাহলে sin y ইকুয়াল টু হচ্ছে তোমার x, তাহলে cos y ইকুয়াল টু হচ্ছে তোমার রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার y অর্থাৎ x স্কয়ার। তাহলে cos y এর জায়গাতে বসে গেল রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এটাই হয়ে গেল হচ্ছে তোমার dy dx। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। তাহলে ইনভার্সের গুলো কিভাবে করে সেটাও বোঝানো গেল। এবার বলো ফার্স্ট প্রিন্সিপালে আর কিছু সমস্যা থাকলে বলো, কারোর কোনো পার্সোনাল সমস্যা, কেউ এই ধরনের অঙ্ক করতে পারছো না বা এই জাতীয় কিছু যদি থাকে। না স্যার আমার আর স্যার কোনো যখন প্রবলেম ওই মড দিয়ে ডিফারেন্সিয়াল কিনা সেটা দেখতে বলে ব্যাপারটা অঙ্ক মড দেখতে দিয়ে ডিফারেন্সিয়েবল কিনা দেখতে যদি বলে, মড দিয়ে ডিফারেন্সিয়েবল কিনা দেখতে যদি বলে, ধরো তোমাকে বললো এরকম একটা ফাংশন দিয়েছে যে y ইকুয়াল টু মড অফ x মাইনাস 1, তোমাকে বললো চেক whether it is differentiable at x equal to 1 or not. এটা ডিফারেন্সিয়েবল কিনা চেক করতে তোমাকে বললো কোন পয়েন্টে x equal to 1 পয়েন্ট। চিন্তা করে দেখো আমরা যেটা দেখেছি dy dx at the point x equal to a, যেটাকে আমরা f dash কেও বলতাম, সেটা তো অ্যাকচুয়ালি এটা ছিল। এইবার ভাবো যদি ডিফারেন্সিয়েবল হয়, যদি ডিফারেন্সিয়েবল হয় at x equal to a, তখন কি হয়? তখন f dash এর অস্তিত্ব রয়েছে, অর্থাৎ এটার অস্তিত্ব রয়েছে। এটার যদি অস্তিত্ব থাকে তাহলে চিন্তা করো এটার অস্তিত্ব থাকবে এই লিমিটটা, এই লিমিটটার যদি অস্তিত্ব থাকে তাহলে তো আমরা বলতেই পারবো রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। এইটাকে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতাম, এইটাকে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলতাম। এটাকে ডিনোট করা হতো আর এফ ড্যাশ এ দিয়ে, এটাকে ডিনোট করা হতো এল এফ ড্যাশ এ দিয়ে। দেখো তো এই পর্যন্ত সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার এসে আমরা এই অঙ্কটার মধ্যে আসি। আমাকে দেওয়া আছে y ইকুয়াল টু মড x মাইনাস 1 y equal to mod x minus 1, x equal to 1 এ ডিফারেন্সিয়েবল কিনা। তাহলে আমি কি করব, এটাকে তাহলে fx ধরি,
তাহলে আর এফ ড্যাশ ওয়ান ধরে আমি বার করছি, সেটা কি হবে লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ ওয়ান বাই এইচ। তাহলে ভালো করে তাকাও, লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস এফ এক্স যদি তোমার এটা হয় তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ কি হবে, ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান। এফ ওয়ান দেখো জিরো হচ্ছে বাই এইচ। তাহলে আমি পাচ্ছি লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস মড এইচ বাই এইচ। চিন্তা করো মড এক্স এর ডেফিনেশন কি ছিল, মড এক্স ইকুয়াল টু এক্স হতো যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু মাইনাস এক্স হতো যখন এক্স লেস দ্যান জিরো। তাহলে মড এইচ কত হবে, মড এইচ নিশ্চয়ই এইচ হবে, কারণ এইচ টেন্ডিং টু জিরো প্লাস মানে এইচ জিরোর থেকে বড়, তাহলে এইচ বাই এইচ লিমিট এইচ টেন্ডিং টু জিরো প্লাস ইকুয়াল টু কত হয়ে গেল ওয়ান। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু ওয়ান হয়ে যাচ্ছে। এইবারে লেফট এল এফ ড্যাশ এই ওয়ান বার করো। আচ্ছা দেখো তো রাইট হ্যান্ড ডেরিভেটিভটা সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এল এফ ড্যাশ ওয়ান যদি আমি কম্পার করি তাহলে সেটা তো তোমার আসবে নিশ্চয়ই এরকম, তাহলে এটা আসবে নিশ্চয়ই এরকম। তাহলে আলটিমেট করে থাকছে এটা mod h by h। এবার দেখো h টেন্ডিং টু জিরো মাইনাস, তার মানে h জিরোর থেকে ছোট, তাহলে mod h ইকুয়াল টু কত হবে, নিশ্চয়ই মাইনাস h হবে। তাহলে আমি কত পেলাম, মাইনাস ওয়ান পেলাম। তাহলে আর এফ ড্যাশ ওয়ান ইজ নট ইকুয়াল টু এল এফ ড্যাশ ওয়ান। তার মানে আমরা বলতে পারবো therefore x equal to 1 এ কিন্তু not differentiable, x equal to 1 এ কিন্তু not differentiable। দেখো সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এইবারে একটা কথা বলি, ডিফারেন্সিয়েবল যদি না হয়, মানে কোনো একটা কার্ভে যদি কোথাও কোণা তৈরি হয় কোনো পয়েন্টে, তখন না সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। দেখো এটারই যদি আমরা উদাহরণ নিই, ভালো করে শুনবে কথাটা, কোনো একটা কার্ভে যদি কোথাও একটা কোণা তৈরি হয় তখন সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় না। যেমন এই অঙ্কটাই ধরো y ইকুয়াল টু মড x মাইনাস ওয়ান। তুমি চিন্তা করো এটাকে তো আমরা এরকম লিখতেই পারি, এটা ইকুয়াল টু x মাইনাস ওয়ান যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান, ইকুয়াল টু মাইনাস অফ x মাইনাস ওয়ান যখন x লেস দ্যান ওয়ান। মডেল ডেফিনেশন দেখো, এটা বুঝতে পারলে কিনা সবাই দেখো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার ধরো আমরা এটা ছবি আঁকছি, দেখো এক্স ওয়ান এর ডান দিকে একরকম ডেফিনেশন আছে, ওয়ান এর বাঁ দিকে আর একরকম ডেফিনেশন আছে কিন্তু ওয়াই এর। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান একটা লাইন টেনে নাও, এইটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু ওয়ান। এইবার এসো আমরা প্রথমে এইটা আঁকছি y ইকুয়াল টু x মাইনাস ওয়ান। দেখো x যদি এক হয় তাহলে y জিরো মানে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, আর x যদি জিরো হয় y হচ্ছে মাইনাস ওয়ান মানে এখান দিয়ে যাচ্ছে। তুমি বলতে পারো আমি এদিকে কেন আঁকলাম, এটা তো একের থেকে বড়। তুমি এদিক দিয়েও আঁকতে পারো, এইভাবে জয়েন করে
শুধু এদিকের পোর্শনটা নেব, এদিকের পোর্শনটা নেব না। মানে ব্যাপারটা এরকম হবে, এই দুটোকে ধরো স্কেল দিয়ে জয়েন করে এটাকে এদিকে বৃদ্ধি করে দাও। এইটা হয়ে যাচ্ছে তোমার y ইকুয়াল টু x মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। এবার আসো x লেস দ্যান 1 এ কি হচ্ছে, y ইকুয়াল টু মাইনাস হবে। স্যার একবারে বসে তুমি যেটা বোঝালে এখন। আচ্ছা, এটাকে ধরো ছবি আঁকছো তুমি, x ইকুয়াল টু 1 হলে y টা কত 0, তাহলে এখানে একটা পয়েন্ট রয়েছে 1 হবে। ঠিক আছে, তুমি এই পয়েন্টটা ভুলে যাও। x ইকুয়াল টু যদি তুমি 2 নাও, 2 মানে এখানে কোথাও, তাহলে y কত হবে 1 হবে, এখানে কোথাও হলো 1। এবার এই দুটো পয়েন্টকে জয়েন করে বর্ধিত করে দাও। এবার দেখো বুঝতে কি। হ্যাঁ স্যার ঠিক আছে। এইবার আসে x লেস দ্যান 1, দেখো 1 বসালে এটা 0 মানে এই পয়েন্ট দিয়েই হচ্ছে, আর 0 বসালে এটা কিন্তু তোমার হয়ে যাচ্ছে প্লাস 1, তার মানে এখান দিয়ে যাচ্ছে। 0 বসালে প্লাস 1, তার মানে ছবিটা কিরকম হয়ে যাচ্ছে এরকম। দেখো বুঝলে কি না? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। বুঝলো সবাই? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবারে অনেকের একটা মনে প্রশ্ন থাকে যে স্যার এখানে তো x লেস দ্যান 1 লেখা রয়েছে, আপনি এটাকে মেশালেন কেন বাঁ দিকটা? বাড়ির বড়দের একটু ভালো করে ভাববে, শোনা ডান দিকে এই পয়েন্টটা নিয়েছে, মানে x ইকুয়াল টু 1 টাকে নিয়েছে, বড়দের বাঁ দিকে মানে এর বাঁ দিকটাতে ওর জাস্ট আগের পয়েন্টটা থেকে শুরু হয়েছে, তার মানে গোটা গ্রাফটাতে তো ওই পয়েন্টটা ইনক্লুড হয়ে গেছে, মানে মিশে গেছে পুরো। ডান দিকে ওই পয়েন্টটা থেকে শুরু হয়েছে, আর বাঁ দিকে জাস্ট ওর আগে গিয়ে শেষ হয়েছে, জাস্ট ওর আগে গিয়ে শেষ হয়েছে, তার মানে তো এরা দুজনে মিশে গেছে। তার জন্য কিন্তু বাঁ দিকটাও কিন্তু এর সাথেই জুড়ে গেছে, এই পয়েন্টটার সাথেই কিন্তু জুড়ে গেছে। দেখো তো আমার এই কথাটা বুঝতে পারলে কিনা? না স্যার আবার একটু বুঝাবেন? ভালো করে ভাববে। তুমি যখন এইটাকে এগোছো, এই যেটাকে গ্রিন দিয়ে আমি অ্যারো দিলাম, এই অংশটা এগোছো, এখানে কোনো সমস্যা নেই, একের দিকে ইকুয়ালিটি আছে, মানে এই পয়েন্টটা নিয়েছে। বাঁ দিকটা ভাবো, বাঁ দিকটা দেখো, তুমি যদি 1 বসাতে তাহলে কিন্তু 0ই আসছে ওয়াইটা, মানে এই অংশটার কথা বলছি। তার মানে ও জাস্ট 1-এর পর থেকে শুরু হচ্ছে, কারণ এখানে ইকুয়ালিটি নেই। এবার ভেবে দেখো, ডান দিকে কোনো একটা তুমি একটা জায়গাতে যাচ্ছ, তোমার প্রথমে এখান থেকে শুরু হয়েছে, এইভাবে তুমি গেছো, আর এদিকে যখন তুমি যাচ্ছ এর জাস্ট আগ পর্যন্ত গেছে, তাহলে তো আলটিমেট এই পয়েন্টটা মিশে গেছে। এই পয়েন্টটা এই আগের পয়েন্টটা দুটোই তো নিয়েছে গ্রাফটা, তার মানে তো আলটিমেট এই পয়েন্টটাতে তো মিশে গেছে। এবার দেখো তো বুঝলো কিনা? বুঝলে? হ্যাঁ স্যার, এবং যে বলছিল বুঝতে পারছিল না সে বুঝতে হ্যাঁ পারছে। স্যার বুঝেছি এবার। Okay. এইবার তাহলে ভালো করে স্টাডি করো, এই যে গ্রাফটা আমরা পেলাম x ইকুয়াল টু 1 একটা কোণা তৈরি করেছে না? হ্যাঁ তাহলে x ইকুয়াল টু 1 এ কিন্তু ও ডিফারেন্সিয়েট, মানে এরকম কোণা যদি কোথাও তৈরি হয় কোনো একটা গ্রাফে, সেই পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে x ইকুয়াল টু 1 এও নন ডিফারেন্সিয়েবল। কিন্তু ভালো করে ফলো করো, আমি যদি x ইকুয়াল টু 1 কে অতিক্রম করার সময়তে আমাকে কোথাও পেন তুলতে হয়েছে? আমি যদি গ্রাফটাকে আঁকতাম, আমি যদি গোটা গ্রাফটাকে আঁকতাম, আমি তো এভাবে এঁকে যেতাম পুরো, আমাকে কোথাও পেন তুলতে হচ্ছে x ইকুয়াল টু 1 কে অতিক্রম করার সময়তে? না স্যার। এই ব্যাপারটাকে আমরা ম্যাথমেটিক্সে বলে থাকি কন্টিনিউয়াস at x equal to 1। এই ব্যাপারটাকে আমরা ম্যাথমেটিক্সে বলে থাকি কন্টিনিউয়াস at x equal to 1। কন্টিনিউয়াসকে বাংলায় বলা থাকে সন্তত। x equal to 1 বিন্দুতে ও সন্তত। কোনো একটা পয়েন্টকে অতিক্রম করার সময়তে যদি আমাকে পেন তুলতে না হয়, তখন সেই পয়েন্টে ও কন্টিনিউয়াস হয় বা সন্তত হয়।
তাহলে এখানে ব্যাপারটা কিরকম হলো, কন্টিনিউয়াস হলো, x ইকুয়াল টু 1 এ কিন্তু কন্টিনিউয়াস, দেখো 1 কে অতিক্রম করার সময় তো আমাকে পেন তুলতে হচ্ছে না, তাহলে x ইকুয়াল টু 1 এ কন্টিনিউয়াস বাট নট, যদিও কন্টিনিউটি নিয়ে আমরা 12 এ আরো আলোচনা করব, বাট নট ডিফারেন্সিয়েবল। কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। আর একটা জিনিস মনে রাখবে, যদি ডিফারেন্সিয়েবল হয়, ইফ y equal to fx is differentiable at x equal to a, then it must be continuous at x equal to a। মানে লজিকটা বোঝো, ডিফারেন্সিয়েবল যদি তোমার হয় তাহলে কিন্তু ও কন্টিনিউয়াস হবেই হবে, ডিফারেন্সিয়েবল যদি তোমার হয় তাহলে কিন্তু ও কন্টিনিউয়াস হবেই, কিন্তু কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো গ্যারান্টি নেই। তার উদাহরণ এইটা, কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো গ্যারান্টি নেই, তার উদাহরণ হচ্ছে আমি একটু আগে যেটা নিয়েছি। তাহলে এখানে এই কথাটাকে আমরা বলবো বাট দ্য কনভার্স, কনভার্স মানে কি বলতো, বিপরীত কথা, মানে কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে কিনা, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু অলওয়েজ, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু অলওয়েজ। দেখো তোমরা বুঝতে পারলে কিনা এই পর্যন্ত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে ওকে, মড দেওয়া বোঝানো গেল। এবার দেখো আর কি সমস্যা আছে এই জোন থেকে। এইবার তাহলে আমরা ফার্স্ট প্রিন্সিপাল ডিফারেন্সিবিলিটি এই জোনটা থেকে বেরিয়ে পড়ে এবার আমরা প্লেন ডেরিভেটিভের মধ্যে ঢুকি। এইবার তোমরা বলো ডেরিভেটিভে কোন জায়গাটাতে তোমাদের সমস্যা রয়েছে বা কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। স্যার লগারিদম দিয়ে যেগুলো থাকে, হ্যাঁ স্যার লগারিদম দিয়ে যেগুলো থাকে স্যার। লগ দিয়ে যেগুলো থাকে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, একটা এক্সাম্পল দাও। স্যার আমাদের বাংলা বইয়ে লগারিদমের কোনো অঙ্কই নেই, মানে ইংলিশ বইয়ে থাকতে পারে। লগারিদমের অঙ্ক থাকার কথা না, তবু বলে দিই একটা। ধরো তোমার আছে y ইকুয়াল টু log অফ সাইন অফ এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে একটু চেন রুলটা ডিসকাস করে দিই, যদি এটা 12 এর গ্রুপে আবার পড়াবো। চেন রুলটা ডিসকাস করে দিই। ধরো ডিওয়াই ডিএক্স, ইচ্ছে করলে এটাকে ডিওয়াই ডিজেড, ডিজেড ডিএক্স এরকম লেখা যায়, মানে যেন কেটে কুটে ডিওয়াই ডিএক্সটা আসে। বা ইচ্ছে করলে এটাকে তিনটেতেও ভাগ করা যায়, ডিওয়াই ডিজেড, ডিজেড ডি আলফা, ডি আলফা ডিএক্স। আলটিমেট যেন কেটে কুটে ডিওয়াই ডিএক্স ব্যাপারটা আসে, এইটাকে আমরা চেন রুল বলে দেয়। ইভেন ডিওয়াই ডিএক্স কে ইচ্ছে করলে আমরা এরকম লিখতেই পারি ডিওয়াই ডিজেড বাই ডিএক্স ডিজেড। দেখো আলটিমেট সেই কেটে কুটে ডিওয়াই ডিএক্স ব্যাপারটাই কিন্তু আসছে।
এবার এসো, এই ধরনের অঙ্ককে দুভাবে করা যায়, একটা হচ্ছে চেন রুল দিয়ে, আর একটা হচ্ছে চেন রুলটাকেই অবজারভেশন মেথডে পড়া। হ্যাঁ, হ্যাঁ বল। বলছি চেইন রুলের সিগনিফিকেন্সটা কি? চেন রুলের সিগনিফিকেন্সটা আছে যদি তোমার কোনো কম্পোজিট ফাংশন থাকে, মানে এটা আমি বোঝাবো কেন হচ্ছে, গ্রুপে কিন্তু বোঝাবো, আমি এখন জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, মানে তুমি অঙ্ক করতে পারো। আচ্ছা স্যার, ঠিক আছে। যদি তোমার কম্পোজিট ফাংশন মানে দুটো ফাংশন ঢুকে আছে, বা দুটো বা দুয়ের বেশি সংখ্যক ফাংশন ঢুকে রয়েছে, তুমি ভালো করে দেখো, এখানে একটা লগারিদমিক ফাংশন ঢুকে রয়েছে, একটা সাইন ফাংশন ঢুকে রয়েছে, আবার এই ভেতরটা দেখো একটা কোয়াড্রেটিক ফাংশন ঢুকে রয়েছে, তিনটে ফাংশন কিন্তু ঢুকে রয়েছে, তাহলে এটা কিন্তু চেন রুল হবে। এবার এসো কিভাবে ইমপ্লিমেন্ট করবো। প্রথমে যে ফাংশনটা ঢুকে রয়েছে সেটা কোনটা, সাইন অফ এই গোটাটা, তাহলে আমি এই গোটাটাকে জেড ধরব, বললাম। এবারে এর মধ্যে তো আবার এটা ঢুকে রয়েছে, তাহলে এটাকে আমি কিছু একটা ধরলাম, ধরো পি ধরলাম। প্রথমে তাহলে আমরা কি করবো, লগ এইটা কি, এটা হচ্ছে জেড, জেড বসালাম। তাহলে একটু ভাবো, যেহেতু এখানে জেড এসছে, তাহলে আমি নিশ্চয়ই জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে আমি কি করব, ডিওয়াই ডিজেড। তাহলে ডিওয়াই ডিজেড এর জন্য কি হবে, 1/z হবে, হয়ে গেল। এইবার এসো, এটাকে আমি পি ধরেছি, তাহলে আমি কি করব, এখানে পি বসাবো। তাহলে আমার এখানে পি ভ্যারিয়েবল আছে, তাহলে আমি কি করব, পি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিজেড ডিপি করব, তাহলে কত আমি পাবো, cos p। এইবার এখানে ভ্যারিয়েবল তো ডাইরেক্ট এক্স, তাহলে আমি করব ডিপি ডিএক্স করব, তাহলে ডিপি ডিএক্স আমি পাবো 2x। এবার আমাকে কি বার করতে হবে, আলটিমেট, আলটিমেট তো আমাকে ডিওয়াই ডিএক্স কে বার করতে হবে, আলটিমেট তো আমাকে ডিওয়াই ডিএক্স কে বার করতে হবে। তাহলে ভাবো, ডিওয়াই ডিএক্স যদি হচ্ছে আমি নিই, একে তো তাহলে আমি এরকম লিখতেই পারি, তাহলে ডিওয়াই ডিজেড 1/z ডিজেড ডিপি cos p ডিপি ডিএক্স 2x। এইবার অ্যাকর্ডিংলি বসিয়ে দাও সব ভ্যালুগুলো, তাহলে cos অফ p, p মানে ছিল x² + 1, 2x রয়ে গেছে, z, z মানে কি ছিল, z মানে ছিল হচ্ছে তোমার sin অফ x² + 1, তাহলে হয়ে গেল sin অফ x² + 1। দেখো তো বুঝলে কিনা? হ্যাঁ স্যার। দেখো অন্যরা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝেছি স্যার। স্যার বুঝতে পেরেছি। এইবার এসো, এই জিনিসটাকে, এই চেন রুলটাকে আমরা যদি অবজারভেশনে করি তখন কিভাবে করবো? তাহলে ধরো আছে y = log sin x² + 1, আমি ডিওয়াই ডিএক্স বার করব। তুমি মনে মনে ভাববে এই গোটাটা x থাকলে ভালো হতো, যদি এটা x থাকতো তাহলে log x এর জন্য কি আসতো, 1/x, অর্থাৎ কি হতো 1/sin এটা, কিন্তু যেটাকে আমি x বলে ভেবেছি তার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে ইনটু কি হতো, sin অফ x² + 1। আবার বলছি, প্রথমে আমি এটাকে x বলে ভাবলাম,
তাহলে log x এর জন্য এলো 1/x কিন্তু যেটাকে আমি x বলে ভেবেছি তার x এর রেসপেক্টে ডেরিভেটিভ এক্সট্রা হয়ে পড়ে থাকবে। এবার এসো 1 এটা থাকলো, যা আছে রয়ে গেল। এইবার তাহলে এই জিনিসটাকে x বলে ভাবো, এই জিনিসটা, তাহলে সাইনের জন্য কি আসবে, cos আসবে, কিন্তু কি হবে, যেটাকে তুমি x বলে ভেবেছো তার x এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে কত ddx অফ x স্কয়ার প্লাস 1, তাহলে x স্কয়ার তো 2x, এটা তো 0, তাহলে হয়ে গেল কত 2x cos অফ x স্কয়ার প্লাস 1 বাই sin x স্কয়ার প্লাস 1। দেখো তো বুঝতে পারলে কিনা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার এইটা করাটা বেশি সহজ না আগেরটার থেকে? কিন্তু পরীক্ষার সময় তো তোমাকে বলে দেবে ইউজিং চেইন রুল, যদি তোমাকে বলে তখন এভাবে করতে পারবে না। তাহলে চেইন রুলটা অ্যাকচুয়ালি চেইন রুল থেকেই এটা আসছে, তাহলে চেইন রুলটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা এবার বলি, এতগুলো স্টেপও আমি করবো না, এক স্টেপে করবো। কিভাবে করবো দেখো, ডিওয়াই ডিএক্স যখন আমি বার করছি তখন আমি ভাববো এটাকে এক্স বলে ভাবলাম, তাহলে লগ এর জন্য হলো 1 এটা, কিন্তু মনে মনে ভাববো এর ডেরিভেটিভ, এই গোটাটার ডেরিভেটিভ। তাহলে এবার কি, এবার এটাকে আমি এক্স বলে ভাবি, তাহলে সাইনের জন্য কি আসবে, cos আসবে, এলো, কিন্তু আবার যেটাকে এক্স বলে ভেবেছি, তাহলে এটাকে এক্স বলে ভেবেছি, তাহলে এর ডেরিভেটিভ তোমার কি হয়ে যাবে 2x। দেখো তো এটা বুঝতে পারলে কি? আরেকবার একটু স্টার্টিং থেকে বলুন। ওকে, আরেকবার বলতে হবে, ধরো লিখিয়ে রাখো, মনে মনে এটাকে প্রথমে x বলো, ভাবো, তাহলে log এর জন্য এলো 1 এটা, কাজ বললো এইটাকে তুমি x বলে ভেবেছিলে, এর ডেরিভেটিভ থাকবে, এর ডেরিভেটিভ যখন তুমি করবে তখন এই জিনিসটাকে আবার মনে মনে x বলে ভাবো, বাড়ির বড় তাহলে sin x এর জন্য কত আসবে, cos অফ এটা, কিন্তু যেটাকে তুমি x বলে ভেবেছো মানে এই হাইলাইটেড যেটা, তার আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে এর x এর রেসপেক্টে ডেরিভেটিভ কত হবে, নিশ্চয়ই 2x হবে। এবার দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার এবার বলছি। সবাই বুঝেছো তো? তাহলে এইভাবে, হ্যাঁ স্যার। এইভাবে তাহলে তুমি ডিরেক্টলি করতে পারো। এবার দেখো আর কার কি ধরনের সমস্যা রয়েছে। স্যার যদি পাওয়ারে লগ থাকে তখন কি করব? পাওয়ারে লগ থাকে যেমন পাওয়ারে 2 log x এরকম কিছু থাকলে, আচ্ছা আচ্ছা বলো কি আছে একটু অঙ্কটা। একটা কোশ্চেন আছে 2 log x বেস 3, 2 log x বেস 3 x3 মাইনাস পাওয়ারে লগ পাওয়ারে আছে 2 log x রেকর্ডিং হচ্ছে তুমি আমি যদি কথাটা প্লাস আবার 2 পাওয়ার আছে 2 প্লাস 6, 2 প্লাস x। হ্যাঁ এরকম থাকলে, আচ্ছা এটা কি বেসে 3 আছে? হ্যাঁ স্যার। তাহলে প্রথমত যেমন তোমাদেরকে বলেছিলাম আমরা এখানে লগের যে এক মিনিট, তাহলে প্রথমত
প্রথমত এটাকে আমরা বেস চেঞ্জ করে নেব, তে কনভার্ট করে নেব। লগেই তোমরা করেছো, বেস চেঞ্জ আমরা এভাবে করতে পারি। দ্বিতীয়ত এই দুইটাকে পাওয়ারে তুলে নেব, এটাকে যা আছে রেখে দিতে পারি। তাহলে কি আসছে দেখে নাও, 2 log into the base 3 into log x। তোমরা শিখেছিলে এর বেসে তো কিছু না থাকা মানে ই আছে, এই দুটো সমান থাকলে এটা পড়ে থাকে। তাহলে এবার ডেরিভেটিভ করে দাও। তাহলে dy dx যখন তুমি করছো 2 log e to the base 3, এটা তো কনস্ট্যান্ট। log x এর জন্য 1/x হলো, এটা হলো 2x। এইবার দেখো এইটাকে তাহলে আমি x বলে ভাবি, তাহলে e to the power something এর ডেরিভেটিভ e to the power something এ হয় ইনটু ddx অফ এটা, ddx অফ এটা করলে তো 1 আসবে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে তোমার অ্যানসার। দেখো বুঝতে পারলে কিনা? যে দিলে সে বুঝতে পেরেছো? স্যার বলছিলাম আপনি যখন ডেরিভেটিভ করেন ওই সময় 2 log e বেস 3 এর জায়গাটা একবার বলবেন। এই জায়গাটা না স্যার, লাস্টের থেকে সেকেন্ড লাইনের জায়গাটা। এইটা না স্যার, লাস্ট লাইনের সেকেন্ডটা। লাস্ট লাইনের এইটা, না স্যার, তার আগেরটা ফার্স্ট। এইটা হ্যাঁ হ্যাঁ স্যার তার আগে ওইটা। হ্যাঁ স্যার। এটা তো তোমার এটা তো এইটা লিখেই দিয়েছি। আর এইটা হ্যাঁ স্যার, এই টার্মটার ডেরিভেটিভটা কি করে করলেন? এই যে log x, যেটা log x এর ডেরিভেটিভ তো 1/x, আর এই দুটো তো কনস্ট্যান্ট, এটা রয়েই গেছে। বুঝলে? হ্যাঁ স্যার। দেখো পুরোটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ওকে, এবার দেখো আর কার কি ধরনের পার্সোনাল সমস্যা আছে। দেখো সূর্যাংশু কি বলছিলে সমস্যা হচ্ছিল? স্যার প্রথমেই তো বলে দিচ্ছি স্যার, সমস্যা মিটে গেছে। সমস্যা মিটে গেছে। অলিভিয়া কি সমস্যা হচ্ছিল, মিটেছে তোমার? হ্যাঁ স্যার, আমার ওই ফার্স্ট প্রিন্সিপালটা একটু সমস্যা ছিল, ঠিক হয়ে গেছে এখন ঠিক আছে তো? ওকে। হ্যাঁ। সূর্যাংশু? হ্যাঁ স্যার বলুন। তো বললাম। শুভ্রনীলের কোনো সমস্যা? না স্যার, নেই আপাতত। আচ্ছা, যাকে পিন করছি এই যে এখানে মাউস রেখেছি, তোমার কোনো সমস্যা? অনিন্দিতা মনে হয় না নাকি? না স্যার, নেই স্যার, যেটা অসুবিধা ছিল ক্লিয়ার হয়ে গেছে। সায়ক ভুইয়া, তোমার কোনো সমস্যা? লগের সমস্যা ছিল, এখন মিটে গেছে। মিটে গেছে, ওকে। তিতলি তোমার? না স্যার, ঠিক আছে এখন। অনিন্দিতা? স্যার নেই, ভুলে গেছি। মেঘনা? স্যার আমার ইনভার্সে একটু প্রবলেম ছিল, বুঝেছি এখন। ওকে। স্নেহা? না স্যার, নেই এখন, ঠিক আছে। অনিক? না স্যার, ঠিক আছে, এই লকটা ছিল। আচ্ছা, সায়নী? না স্যার, বুঝেছি, ঠিক আছে, এখন আর নেই কিছু। ঐকান্তিকা? হ্যাঁ স্যার, ওই পাওয়ারে লগে একটু সমস্যা ছিল, ওটা বুঝে গেছি। এখন বুঝে গেছে তো? আচ্ছা, আর কার নাম ডাকলাম না? অবন্তিকা? স্যার লগ আর ফার্স্ট প্রিন্সিপালে প্রবলেম হচ্ছিল, মিটে গেছে এখন। আচ্ছা, অবন্তিকা ডেকেছি। চৈতি? না স্যার, ঠিক আছে। আচ্ছা, দেবিশাকে ডেকেছি। রোহন? না স্যার, প্রবলেম নেই, মিটে গেছে। আচ্ছা, সঞ্চারিকাকে ডেকেছি। সঞ্চারিকা? না স্যার, ঠিক আছে। আচ্ছা, সায়নী, আর একজন সায়নী রয়েছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। সৌরিশ? ওকে।
আভেরি, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো আভেরি? না স্যার, প্রবলেম নেই। ওকে, সায়ন? না স্যার কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা, এবার তাহলে বলি আচ্ছা, এবারে বলি নেক্সট দিনের আমাদের প্রোগ্রামটা কি হবে। নেক্সট দিন কিন্তু খুব শিগগিরই করাবো, এই সপ্তাহের মধ্যেই করাবো, জানিয়ে দেবো। নেক্সট দিনের আমাদের প্রোগ্রামটা হবে পারমুটেশন কম্বিনেশন। তাহলে পারমুটেশন কম্বিনেশনটা তোমরা আজকালের মধ্যেই ভালো করে দেখো, ভালো করে দেখে দেখবে যে কার কোথায় কি ধরনের সমস্যা আছে পারমুটেশন কম্বিনেশন। সেই সমস্যাগুলোকে, যেমন আজকে ডিফারেন্সিয়েশনের আমরা সমস্যা ক্লিয়ার করলাম, ঠিক একই রকম ভাবে আমরা সেই সমস্যাগুলোকে ক্লিয়ার করব। বুঝতে পারলে? পারমুটেশন কম্বিনেশন দেখবে, পারমুটেশন কম্বিনেশনে একটা সুবিধা আছে, ওটা দেখে রাখলে প্রবাবিলিটির সমস্যাও ক্লিয়ার হয়ে যায়। কারণ প্রবাবিলিটিও তো বেসিক্যালি পারমুটেশন কম্বিনেশন। তবুও আমি প্রবাবিলিটির ওপরেও একটা ক্লাস নেব। পারমুটেশন কম্বিনেশন আগে নেব, বোঝা গেল? আচ্ছা, এবার আর কারুর কিছু বক্তব্য থাকলে বলতে পারো। কারুর? বলো। স্যার বলছি যে কি 12 এর ওই লিমিটটা করছিলাম, তো ওখানে লগের আগে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে সেই অঙ্কগুলো কিভাবে করব? একটু এক্সাম্পলস বলো। দাঁড়ান স্যার, আমি বইটা দেখে বলছি। ওকে ওকে। স্যার বলেছে লিমিট x টেন্ডস টু 0 sin log 1 plus x by x is equal to 1, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, তুমি আমাকে বলো x যদি টেন্ডিং টু 0 হয়, এই জিনিসটা টেন্ডিং টু কি হয়? স্যার এটা টেন্ডিং টু 0 হচ্ছে, তাই তো? কারণ এটা log 1 হয়ে যাচ্ছে। না, এটা log 1 করো, তাহলে লিমিটটা চেঞ্জ করে দাও, log 1 plus x টেন্ডিং টু 0 করো। তাহলে sin log 1 plus x যা আছে আছে, তাহলে এর নিচে log নিয়ে আসো। এটাকে ব্যালেন্স করার জন্য এটাকে এখানে নিয়ে আসো, আর নিচে x আছে, এই x টাকে রেখে দাও। তাহলে এখানে লিমিট x টেন্ডিং টু 0। এবার ভালো করে তাকাও, sin x by x লিমিট x টেন্ডিং টু 0, তাহলে এটা কত? 1 হলো। আর log 1 plus x by x সেটাও তো 1, দ্যাট ইজ হয়ে গেল 1। এবার দেখো তো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। তো স্যার আরেকটা অঙ্ক এরকম ছিল, ওটা একই রকম ভাবেই তো করব। আচ্ছা দাঁড়াও দেখি, অন্যরা দেখো তো এটা বুঝতে পেরেছো কিনা সবাই? হ্যাঁ স্যার, এটা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বলছিলে এবার বলো তুমি? স্যার আরেকটা অঙ্ক এরকমই আছে, তো এভাবেই তো করব। cos x দিয়ে আছে, log cos x দিয়ে, তো লিমিটটা চেঞ্জ করে দিয়ে তো করব স্যার। কি আছে বলো? বলেছে লিমিট x টেন্ডস টু 0 log cos x by sin square x is equal to minus। একটা জিনিস ভাবো, এইটা টেন্ডিং টু কিন্তু 0 হচ্ছে না। হ্যাঁ স্যার। হচ্ছে না তো?
আচ্ছা, কেউ কেউ কোনো হিন্টস দাও কিভাবে করা যেতে পারে অঙ্কটা, কেউ কোনো হিন্টস দাও। লগের মধ্যে লগের ফর্মুলাটা কি ছিল? এইটা ছিল তো? তাহলে এখানে একটা 1 লাগবে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 লাগাতে গেলে কি করবে? 1 এর একটা মাইনাসও দিতে হবে। নিতে হবে, তাই তো? আর একভাবে দেখো তো এটা সুন্দর এভাবে লেখা যায় কিনা। হ্যাঁ স্যার লেখা যায়। দেখা যায়। কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলো, পাওয়ারের দুইটা আগে চলে গেল, সেটা তো নেই, তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য হাফ দিয়ে দিলাম। তাহলে কি করব, নিচে যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এটা মাইনাস আছে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখে দেবো, লিখে দিয়ে ইন্টু -1 দেবো, লিমিটটাকে চেঞ্জ করে দেবো, লিমিট মাইনাস সাইন স্কোয়ার এক্স টেন্ডিং টু 0। এইবার তাহলে ভাবো সুবিধে কি হয়েছে, এই গোটা জিনিসটা তোমার 1, এটা তো হাফ আছে, আর এটা তো -1, দ্যাট ইজ -1/2 হচ্ছে। দেখো বুঝতে পারলে কিনা সবাই? হ্যাঁ স্যার, এবার হ্যাঁ স্যার। অন্যরা সবাই বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখিয়ে দেবেন একটু? বলেছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি a টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার x প্লাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x বাই c ইনটু e টু দি পাওয়ার x প্লাস d ইনটু e টু দি পাওয়ার মাইনাস x। এটা a বাই c প্রুফ করতে হবে। আচ্ছা তোমরা আমাকে বলো x টেন্ডিং টু যদি ইনফিনিটি হয়, e টু দি পাওয়ার x টেন্ডিং টু কি হবে? ইনফিনিটি হবে। ইনফিনিটি হবে। e টু দি পাওয়ার মাইনাস x টেন্ডিং টু কি হবে? 0 হবে। 0। 0। দেখো তো এইটা বাদ বাকিরা সবাই বুঝবে কিনা? হ্যাঁ স্যার। কেউ বুঝতে না পারলে জিজ্ঞেস করো। ওকে, যেই এটা টেন্ডিং টু 0 হলো, তুমি করো কি এই জিনিসটা দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে গুণ করলে তোমার কি রকম আসবে? এরকম এলো। যেই এরকম এলো, e টু দি পাওয়ার মাইনাস এক্স তো টেন্ডিং টু 0, তার মানে এটাও 0 হয়ে গেছে, এটাও 0 হয়ে গেছে, তাহলে কি করে রইল? তাহলে আমি কত পেলাম? a বাই c। দেখো তো সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এবার বুঝেছি। আর কারোর কোনো স্যার সমস্যা আমাকে থাকলে একটা অঙ্ক দেখিয়ে দেবেন? বলো বলো বলো। বলেছে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই log x মাইনাস 3 টু দি বেস e। একটু ভালো করে ভাবো, আমরা যা ফর্মুলা জানি এইটার নিচে একটা x মাইনাস a লাগবে। x to the power n minus a to the power n by x minus a লিমিট x টেন্ডিং টু a, সেটা কি হয়ে যেত? সেটা হয়ে যেত তোমার n a to the power n minus 1 হতো। আর নিচে যেটা আছে log x minus 3, এটাকে তো 1 প্লাস দিয়ে আমাকে লিখতেই হবে, একটু আগে শিখিয়েছি লগ এর মধ্যে 1 প্লাস লাগবে,
তাহলে এটাকে কাটার জন্য নিচেও একটা এক্স মাইনাস ফোর দিলাম, আর এইখানে লিখলাম লিমিট এক্স মাইনাস ফোর টেন্ডিং টু জিরো। এক্স টেন্ডিং টু ফোর হলে এক্স মাইনাস ফোর ন্যাচারালি টেন্ডিং টু জিরো হয়ে যাবে। তাহলে দেখো উপরের এন্ট্রিটা কত হলো, এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দ্যাট ইজ 7/2 ইন্টু 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস ওয়ান। নিচেরটা তো 1 হয়ে গেছে, তার মানে হয়ে গেল তোমার 7/2 4 টু দি পাওয়ার 5/2 2 স্কোয়ার, তার মানে 32 16 7 16 112। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলো। স্যার বলছি আমার না কালকের অঙ্কটা করার পর আরেকটা অঙ্কে না সেটা প্রবলেম হয়েছিল, ওই কালকে চ্যাপ্টার একটু দেখিয়ে দেবেন? কোনটা? কালকে যে অঙ্কগুলো আপনি দেখিয়ে দিয়েছেন তারপরে স্যার একটা প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হয়েছে? অঙ্কটা ছিল হচ্ছে tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x ইকুয়ালস টু π/4। এখান থেকে সলভ করতে বলেছে x এর মান, তো আমার না অ্যান্সার 16/π আসছে। এটা স্যার অ্যান্সারে নেই। ইকুয়াল টু কত? π/4। ইকুয়াল টু আছে তোমার π/4। তাহলে এইটাকে তুমি tan π/2 মাইনাস x লিখে দাও, আর এটাকে তুমি স্যার এখান থেকে স্যার cot x টাকে স্যার tan 1/x লিখেছিলাম। লেখা যায় কি তুমি বলো? cot x কে tan 1/x লেখা যায়? ত্রিভুজ একে তো করলে তো স্যার 1/x ই আসছে tan এর মান। এটা ইনভার্স। cot ইনভার্স x কে tan ইনভার্স 1/x লেখা যায়। দেখো cot x আছে। ও আচ্ছা হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। বুঝতে পেরেছো ভুলটা কি করেছো? তার মানে তোমার হয়ে যাচ্ছে 2x ইকুয়াল টু 3π/4, তাহলে x তোমার চলে আসছে 3π/8। স্যার আরেকটা লিমিটের অঙ্ক একটু দেখিয়ে দেবেন? হলো মানে বলে দিয়েছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x ইজ ইকুয়াল টু ই হলে দেখাতে বলেছে লিমিট এক্স টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার -1। ভালো করে তাকাও, এইটা কিন্তু বলে দেবে না, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এটা একটা ফর্মুলা লিমিটেড, এটা কিন্তু বলে দেবে না পরীক্ষার সময়, তোমাকে মনে রাখতে হবে। এই যে এক্সটা আছে এটাকে তাহলে 1 প্লাস সামথিং হিসেবে সেট করতে হবে। তাহলে এটাকে আমি এভাবে সেট করি 1 প্লাস x মাইনাস 1। লিমিটটাকে চেঞ্জ করি, 1 এর পাশে যেটা থাকে সেইটা টেন্ডিং টু 0 হয়। তাহলে 1 এর পাশে কি আছে x মাইনাস 1, তার মানে x মাইনাস 1 টেন্ডিং টু 0 হলো। দ্বিতীয় কথা, এখানে যে থাকে এখানে তার উল্টোটা থাকে, তাহলে আমি এখানে উল্টে দিলাম 1/x মাইনাস 1 দিলাম। এবার ব্যালেন্স করবো আমি, চিন্তা করে দেখো এখানে কিন্তু 1 মাইনাস এক্স আছে, এখানে আমি x মাইনাস 1 লিখেছি, তাহলে এখানে একটা -1 দিতে হবে। যেই দিলাম তাহলে এই গোটা জিনিসটা দেখো ই হয়ে গেছে, এর পাওয়ারে এই -1টা রয়ে গেল, এটাই তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো তো সবাই বুঝতে পারলে কিনা? স্যার যে স্টেপটার উপরে -1 লিখেছে মানে এই লাস্টের আগের স্টেপটা ওটা বুঝলো না, থার্ড ব্র্যাকেট করে দিতে। একটু ভালো করে দেখো তো, এখানে 1 মাইনাস এক্স আছে না পাওয়ারে, কিন্তু আমি এখানে কি লিখেছি দেখো তো x -1। তাহলে তোমাকে এইটা আনতে হবে তো, তাহলে -1 দিতে হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি। দেখো কারো সমস্যা আছে কিনা? স্যার আরেকটা অঙ্ক করতে পারবেন? বলো। বলেছে y ইকুয়ালস টু 1 প্লাস x প্লাস x² বাই 2 ফ্যাক্টোরিয়াল। বাই না স্যার, শুধু x² এর মানে x² বাই হবে, আচ্ছা আচ্ছা x² বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস
xs cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus infinity হলে দেখাও যে dy by dx equals to y. তাহলে dy dx যদি তুমি করো, এটা তো তোমার 0, এটা 1, এটা দেখো 2x by factorial 2, এটা দেখো 3x square by factorial 3, এই করতে করতে ইনফিনিটি পর্যন্ত গেছে। এটাকে এটা দিয়ে কাটলে কেটে যাচ্ছে, এটাকে এটা দিয়ে কাটলে ফ্যাক্টোরিয়াল 2 হবে। ভালো করে তাকিয়ে দেখো তো, এই জিনিসটা আর এই জিনিসটার মধ্যে কোনো তফাৎ আছে? এই তো, একই তো। তাহলে এটা কি হবে? y হবে না? সে কোনটা আর কোনটা বললেন? এই জিনিসটা আর এই জিনিসটা একই তো। হ্যাঁ স্যার আরেকটা লিমিটের অঙ্কটা দেখিয়ে দেবেন? আরেকবার? আরেকটা লিমিটের অঙ্কটা দেখিয়ে দেবেন? আচ্ছা, এবার আমাকে বলো, এইটা এমন একটা জিনিস বেরোলো, তার ডেরিভেটিভ করে এটাই আসছে। এটা এমন একটা জিনিস, তার ডেরিভেটিভ করে এটাই আসছে। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতো? কোন ফাংশনের ডেরিভেটিভ করলে সেটাই ব্যাক করে আসে বলতো? স্যার কনস্ট্যান্ট? না, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়। ই টু দি পাওয়ার কিছু। তার মানে কি বলতো? এটা ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, মানে ই টু দি, এটাকে তার মানে ই টু দি পাওয়ার এক্স লেখা যায়। কি বলছি বুঝেছো? এই জিনিসটাকে ডেরিভেটিভ করলে দেখো এই জিনিসটাই ব্যাক করে আসছে। সেটা তো একমাত্র ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে হয়। তার মানে এটা নিশ্চয়ই ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ। একটা কথা বলছি বারবার করে, ক্যালকুলাস এমন একটা জিনিস, ক্যালকুলাস না বুঝেও করা যায়, ক্যালকুলাস বুঝেও করা যায়। না বুঝে যদি তুমি করো, তাহলে পরবর্তীকালে যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে। তার জন্য ক্যালকুলাস সবসময়তে ডিপ থিঙ্ক করে করবে, সবসময়তে বুঝে করবে। তাতে যদি তোমার একটু সময় লাগে তো লাগুক, কিন্তু ক্যালকুলাস একদম না বুঝে তুমি কিছু করবে না। স্যার আরেকটা অঙ্কটা দেখিয়ে দেবেন? হ্যাঁ বলো। বলেছে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x, এটার মান বার করতে। tan ইনভার্স x বাই x। আচ্ছা, এই নিচের x যেটা, এটাকে এইটা লেখা যায়? হ্যাঁ স্যার। যাচ্ছে। এইবার এই ট্যানটাকে সাইন কসে যদি আমি ভাঙি, এরকম লেখা যায় তো? হ্যাঁ স্যার। লিমিট x টেন্ডিং টু যদি 0 হয়, তাহলে tan ইনভার্স x টেন্ডিং টু তো 0 হবে। এখানে লিমিট x টেন্ডিং টু 0 যা আছে রাখো। এবার তাহলে এটার দিকে তাকাও তো, এইটা তোমার কি আসছে? x বাই sin x, লিমিট x টেন্ডিং টু 0, সেটা তো 1 হয়। sin x বাই x যেহেতু 1, তাহলে তুমি কি পেয়ে গেলে? এই এন্ট্রিটা তোমার 1 হলো। এখানে x এর জায়গাতে 0 বসালে tan ইনভার্স 0 তো 0, তাহলে রেজাল্ট তোমার কত চলে এলো? 1 চলে এলো। দেখো তো সবাই বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝেছি স্যার। তখনও তো এই চ্যাপ্টারটা করিনি, তাই এই অঙ্কটা করতে গিয়ে আটকে গেছিল, লিমিটটা করতে গিয়ে। তাহলে আবারও বলছি, নেক্সট দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু পারমুটেশন কম্বিনেশন। ভালো করে সব কটা প্রবলেম দেখে রাখবে বই থেকে, যার যা সমস্যা হচ্ছে
সেই সমস্যাগুলোকে আমাকে জিজ্ঞেস করবে, সেই সমস্যাগুলোকে আমি নেক্সট দিন ক্লিয়ার করতে করতে যাব। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বলো, তোমরা কেউ কল্যাণ স্যারের আর কোনো খবর পেয়েছো? না স্যার, খবর জানি না। স্যার সোমবার দিন বা কালকে হয়তো স্যারকে জেনিতে শিফট করা হয়েছে। জেনিতে একটা বেড পাওয়া গেছিল স্যার। আচ্ছা। আমাদের সোমবার দিন বিকালবেলা আমাদের সম্রাট স্যারের ক্লাস ছিল। স্যার ক্লাস করাতে করাতেই আর কি ফোনে কন্ট্যাক্ট করেছেন, পরে লাস্টে আর কিছু বলেননি স্যার আমাদেরকে। ফোনে কন্ট্যাক্ট কার সাথে করেছে স্যার হ্যাঁ, জেনিতে থেকে বা কেউ হয়তো খবর দিয়েছে যে জেনিতে বেড ফাঁকা হয়েছে, তারপরে ম্যামের সাথে কথা বলা হলো, তারপরে লাস্টে স্যার আর কিছু আমাদেরকে বলেননি। মানে জেনিতে শিফট করা গেছে কিনা সেটা জানতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার, একটা বেড ফাঁকা হয়েছিল। আচ্ছা, যাক যাক, এটা ভালো হয়েছে। তার আগে স্যার বেহালার অ্যাপেক্স হসপিটালে ভর্তি ছিলেন। আচ্ছা, ওটা নিশ্চয়ই নন কোভিড। সেটা ঠিক জানি না স্যার, তবে আইসিইউ সাপোর্ট ছিল। তার আগে যেখানে ভর্তি ছিলেন স্যার সেখানে আইসিইউ সাপোর্ট ছিল না, তার জন্য ওখানে সমস্যা হয়েছিল, তাই স্যারকে শিফট করতে হয়েছিল। আইসিইউ না ছাড়া অসুবিধে। তার মানে কি ওনাকে কি আইসিইউতেই রেখেছে এখন নাকি, সেটা জানো না? স্যার সেটা জানি না, তবে সম্রাট স্যার বললেন যে মানে যখন পরশু দিনকে স্যারের অক্সিজেন লেভেলটা 95-এর নিচে নেমে গেছিলো, কিন্তু বিকালবেলা যখন ক্লাস করছিলাম তখন স্যার জানালেন যে তোরা চিন্তা করিস না, 99-এর মতো উঠে গেছে, স্যার ঠিক হয়ে যাবে। না স্যার 95-এর নিচে নেমে গেলেও অসুবিধা কিছু হয় না, বিশাল কমে গেলে অসুবিধা হয়। মানে ওটা যদি 80, 79 এরকম কিছু হয়ে যায় তখন অসুবিধা হয়। 95-এর নিচে নামলে কোনো অসুবিধা, আমারই তো হয়ে গেছে, আমারই 95-এর নিচে নেমে গেছে, ও কিছু হয় না, ওতে অক্সিজেনও লাগে না। তবে হ্যাঁ, অক্সিজেন দিলে ভালো, আমার শ্বাসকষ্ট হচ্ছিল, অক্সিজেন দিলে ভালো, অক্সিজেনটা দিলে ভালো। তখন সেইটা মানে 95-এর নিচে নেমে গেলে আমি বলে তাই বাড়িতে ছিলাম, আদার্স অন্য লোকজন হলে হসপিটালাইজড হয়ে যেত ওই মুহূর্তে, ওটা একটা রিস্ক নিয়েছিলাম আমি। যাই হোক, তোমরা সবাই সাবধানে থাকো, বাড়ি থেকে বেশি বেরিও না, এর বেশি তো কিছু বলার নেই, এখন প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে, খুব সাবধানে থাকো। হ্যাঁ স্যার, আমার তো কত রিলেটিভের হলো, প্রচুর রিলেটিভের হয়েছে। আমাদেরও তাই, আমাদেরও অনেক রিলেটিভেরই হয়ে গেছে। এবার সেই স্যার আগের বার আমাদের পাড়াতে হয়নি, এবার আমাদের পাড়াতেও হয়ে গেছে, ইভেন দুজন আবার হসপিটালাইজও হয়েছে। হ্যাঁ, এবারে কোনো বাদ নেই, প্রত্যেকটা পাড়াতেই হচ্ছে এবার। হ্যাঁ স্যার, আমাদের পাড়ায় 70 জনের মতন হয়ে গেছে করোনা, মানে পজিটিভ বলেছে। ওরে বাবা। স্যার মাঝখানে জানিনি আমরা, এর জন্য এরকম সংক্রমণটা বেড়েছে। এর জন্য আগের বার স্যার খুব একটা ভয় লাগছে, এবছরে স্যার সত্যি ভয়ই লাগছে। এবছর অবস্থাটা তো ভয়াবহ না, মানে গতবারে যা ছিল তার হয়তো এবছরে, গতবারে এই টাইমে 4000 মতো ছিল, আর এবারে তো মানে পিক যখন উঠেছিল আমার মনে হচ্ছে 4500, এবারে তো এখনই চলছে 17,000 সামথিং, মানে 4 গুণ বেশি। মানে এবছর অবস্থা তো ন্যাচারালি ভয়াবহ। ঠিক আছে, ভয় পেও না, আজকের মতো এন্ড করছি।